গোপানদা, বলো। হ্যাঁ, কি অবস্থা? আমি তো ভালো আছি। আজকে কাল তো গিয়েছিলাম ওই বিকেল বেলা, আজকে তো বাড়িতে আছি। আজকে তো করে ঠান্ডাটা একটু আছে, কালকে থেকে একটু বেশি হয়েছে একদিকে। মানে কমে গেছে আর কি। সব চাদর মাদুর মুড়ি দিয়ে বসে থাকি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সবাই তো গল্প দাদুর কথা শুনেছে। আমার সৌভাগ্য যে আমি তার সাথে বড় হয়েছি। যত দূর অবধি মনে পড়ে, রাতে গোপানদার গলা না শুনে প্রায় কখনোই ঘুমোইনি। সেই থেকে শুরু গোপালের কাহিনী। তবে আজ বলবো গোপানদার কাহিনী। বলবো গোপানদার থেকে শোনা গল্প, শুনবো গোপানদার গান। চেষ্টা করব গোপানদাকে বুকের মধ্যে ধরে রেখে তার স্মৃতিটা ফুটিয়ে তুলতে। লকটির মতো কিন্তু অনেক বড় লক। তার একটা দরজা মতন খাঁচা ছিল, তাই দিয়ে ভেতরে ঢুকে যাওয়া যায়। আমরা একটুখানে ভেতরে ওই উঠে ভেতরে ঢুকতে, মাথার ওখানে উঠতে পারবে না। ছোট বড় ওখানে উঠেছে, উঠে পা ঝুলিয়ে বসে আছে। ব্যাস, মা ছোট করে পা ধরে মার অলওয়েজ পাখার বাড়ি। কিন্তু রোজ ওই খেলার নেশায় ওই ফুটবল নিয়ে বর্ষাকালে কাদা টাদা দুটো প্যান্ট পরতাম, বুঝতে পেরেছো? দুটো প্যান্ট পরতাম, দুটো শার্ট পরতাম, মানে একটা নিচে তার উপর একটা শার্ট। মাঠে গিয়ে একটা প্যান্ট আর একটা শার্ট খুলে ভাত করে করে রেখে এক জায়গায় রাখতাম যাতে ভিজে না যায়। তারপরে তো কাদা মেখে ঠেলে মারাত্মক খেলতাম, ঠেলে যাই খেতাম। খেলে পাশে পুকুর ছিল, উনি আমাদের কিছু বলতেন না ছোটো বলে। আর সব যে ওনার পুকুরে ঝাঁপিয়ে পড়তাম কাদা গায়ে। যখন বকুল ঝরে আমার কানন তল যায় গো ভরে, তখন কে আসে যায় সেই বন ছায়ায়, তখন কে আসে যায় সেই বন ছায়ায়। কে কে সাজি তার ভোরে জানে, কে জানে আমার তুষর যে জন গো তারে, কে জানে আমার তুষর যে জন গো তারে। উৎসব, নতুন চাল হলে বাড়িতে উৎসব হতো। কাক দিন আগে খাওয়াতে হবে, তারপরে আমরা খাবো। আচ্ছা, সেই জন্য আমরা ভাই বোনের সব ছোটো 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 হাঁড়িতে এ করে ওই নবান্নের যে প্রসাদ আর কি, সেইগুলো নিয়ে পুকুর পাড়ে চলে যেতাম 3-4 ভাই বোন। গিয়ে কাকদের ডাকতাম, খাওয়া কো 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 আমাদের বাড়িতে শুভ নবান্ন, খাইও যাইও পান্তামা খাইও খাওয়া কো 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 করে ওইটা রাখতাম। তারপরে রাখার কিছুক্ষণ বাদে আমরা চলে আসলে কাক আসতো, কাক খেত, তারপর আমরা খেতাম। কাক না খাওয়া পর্যন্ত খেতে পারবো না। দাদাইয়ের সাথে বসে গান করার বা গান শোনানোর অনেক স্মৃতি আছে। তার মধ্যে অন্যতম যেগুলো তা ছিল আমাদের একসময়ের সান্ধ্য রুটিন। সন্ধেবেলা দাদাইয়ের ঘরে গেছি, দাদাই খুব মন দিয়ে টিভিতে বাংলা সিরিয়াল দেখছে, রানিং কমেন্টারি সহ। গল্পের লেখক থেকে শুরু করে সিরিয়ালের অভিনেতাদের তুমুল সমালোচনা করার পর অ্যাড ব্রেক হতেই দাদাই টিভি মিউট করে বলল, আচ্ছা এবার গান ধরো। 2 মিনিটের সিরিয়াল বিরতির মধ্যেই হলো আমাদের গান। তারপর আবার সিরিয়াল এবং তার সমালোচনা শুরু হলো। তারপর আবার বিরতি, আবার গান ধরার আদেশ। অন্যান্য গোছানো গান বাজনার ভিডিওর মধ্যে আমাদের এই অগোছালো সন্ধেবেলার গান ও বাংলা সিরিয়ালের রোটেশনের গল্পই আমার বেশি মনে থাকবে। এবারে জাস্ট ইন কেস আর সামনে দিয়ে না একটু করবে। এবার একবার দেখে নেওয়া যায়, টেস্ট করে। না না, টেস্ট দেখছি না। আরে পড়লে তো ব্যাগের উপরে পড়বে, দাঁড়ান না। সেটা না, কত অডিও করে না, আমরা ভালো হয়ে গেছে। তোমাকে এটা দেখা যাবে না, তুমি এইটা করবো, এইটা নামাও, এইটাকে নামাও, এটাকে নামাও, ওইটাকে জোরে গাইতে হবে। হ্যাঁ, আমি তো মোটামুটি ঠিক আছে। আমার গলা তো শোনা যাবে, তোমার গলাটা একটু জোরে করতে হবে। হ্যাঁ, ভিডিও তো অনেকক্ষণ তুমি এডিট করে দেবো। ধরো ধরো।
ঠিক যাচ্ছে ঠিক আছে, আমি এদিকে অ্যাঙ্গেল করে নেব। ঠিক আছে, হ্যাঁ, শুরু হচ্ছে। তুমি ওপরের দিকগুলো গেও না তাহলে। তুমি গান করিয়েছো হ্যাঁ, সে ঠিক আছে, কেটে দেবো। তোমরা ধরো আমি চালু করবো। চারিদিক ছাই মেঘে উপরে নাও খানি বাইও করবায়ু বয় মেঘে চারিদিক ছাই মেঘে উপরে নাও খানি বাইও তুমি কোষে ধরো হাত আমি তুলে বাঁধি পাল তুমি কোষে ধরো হাত আমি তুলে বাঁধি পাল হাই মারো মারো টান হাইও 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 করবায়ু বয় মেঘে চারিদিক ছাই মেঘে উপরে নাও খানি বাইও করবায়ু বয় মেঘে চারিদিক ছাই মেঘে উপরে নাও খানি বাইও। লিরিক্সের পার্টটা দেখা যাচ্ছিল না না, এটা ভালো হয়নি আগেরটা সাড়ে পাঁচ বার করে নেবে। ভালো হয়নি দেখো আরেকবার করে গলা নেওয়া ট্যাগ যাবে। করে যাচ্ছে না গলাটা ট্যাগ করে তুই এখানে বসবি এটা এই জল নেই তো এখানে আরম্ভ করবো এটা হচ্ছে স্কেল, ঠিক আছে? আমি তো ওইরকম ভাবে আমি আমার স্কেল যেমন না, তুমি এই স্কেলেই গাইবে। তুমি এটাতেই তো গাইছিলে, ধরো। সোনার ঠিক আছে, চলো শুরু করো। সোনার হাতে সোনার কাকন কে কার অলঙ্কার কে জানে তারে রূপ দিল সে কোন মণিকার সোনার হাতে সোনার কাকন কে কার অলঙ্কার কে জানে তারে রূপ দিল সে কোন মণিকার বাজি বিনিয়ে বেনি একা কিনি সে যায় বহুদূর চরণ রেখা না যায় দেখা বাজে না নুপুর ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাকে আজি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাকে আজি তোরা সবাই মিলে বৈঠানে রে সবাই মিলে বৈঠানে রে খুলে ফেল সব দড়াদড়ি একবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে কে কোথায় আবার দেখা যদি হলো সখা জানের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা গানের কথা সে কি ভোলা যায়। ছোটবেলা থেকে দেখে এসেছি যে গোপানদা একেবারে এক পায়ে খাড়া কমরেড। গোপানদার বিশ্বাস গোপানদার ইস্পাতের মতন কঠিন, তবে নক্ষত্রের মতো উজ্জ্বল আদর্শ আর চরিত্র আমাকে চিরকাল মুগ্ধ করেছে। আমি নিজে মানুষ হবার পথে যতটা অগ্রসর হতে পেরেছি তার জন্য অনেকটাই দায়ী গোপানদা। আমার জীবনের এক হিরো। তার কাছে শুনেছি পার্টির কত স্লোগান, কত গান, আবার একই সঙ্গে শুনেছি নির্দ্বিধায় নিন্দে, আক্ষেপ, আফসোস। কারণ গোপানদার কাছে সর্বপ্রধান ছিল মনুষ্যত্ব এবং আদর্শ।
কোনো পার্টি, কোনো নেতাই যে আদর্শের ঊর্ধ্বে নয় এবং তাদের সকলেরই যে দেশের প্রতি এবং মানুষের প্রতি একটি দায়বদ্ধতা আছে, সেটা গোপান দাস সবসময় মনে করিয়ে দিত। সেরকমই কিছু গল্প আর গান এবার শোনা যাক। সুতরাং নিম্ন মধ্যবিত্তের একটি ভোটও সিপিএম পায়নি। তারা যখন মিছিল গেছে, মীনাক্ষীকে বা দীপ্তিটাকে দেখেছে, তখন খুব খুশি হয়েছে যে এটুকু ছোট ছোট বাচ্চা মেয়েরা পলিটিক্স করছে। কিন্তু ভোটটা তো দিয়েছে পার্টিকে, সে তো আর ওই সৃজনকে ভোট দেয়নি, সে তো আর দীপ্তিটাকে ভোট দেয়নি, সে দিচ্ছে পার্টিকে। সেটাই বিকল্প রাখতে পারেনি কিছু। সুতরাং হেরে গেছে ছেলে মেয়েগুলো এত পরিশ্রম করে। এই জায়গাটাই আমার কষ্টটা। মানুষ 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের এখন আদর্শ ছড়ালে সমাজ সচেতনতা এখন আর গড়া যাবে না। 34 বছরে অনেক সময় পেয়েছিলাম, তখন তাদেরকেও এই ধরনের স্লোগান এখন যা দিচ্ছি এবং তখন থেকে যা দিতাম সেটা বিশ্বাস করাতে পারিনি বা সচেতন করাতে পারিনি। আর 11 বছরে আরো ভুলিয়ে দিয়েছে। এই যে 50,000 টাকা করে পুজো প্যান্ডেলে দেয়, এটা একটা ভোট ব্যাংক হয় না? সে তো হবেই। ছেলে মেয়ে কাজ করে, তারা পয়সা পায় ওখান থেকে, রোজগার করে ওখান থেকে। কাটমানি নেওয়ার ব্যাপারটা চালু করে দিয়েছে দেশের মধ্যে, ঘুষ নেওয়া শুরু করে দিয়েছে। এই যে যারা চাকরি গেছে ঘুষ দিয়ে, তারাও দেখবে ওদেরকেই ভোট দিয়েছে। তারাও বিশ্বাস করে এই জায়গাটা ছেড়ে সিপিএম কিছু করতে পারবে না। অন্ধকারে আমরা মরি, ডিলাইট জলে বাবুর বাড়ি। অন্ধকারে আমরা মরি, ডিলাইট জলে বাবুর বাড়ি। দাদারে দাদারে ঘুষ খেয়ে বড় লোক হলো, মোদের পানে নাহি যায় বাপরে, মোর পরাণ রাখা হইল দায় বাপরে। উড়াও রে ঊর্ধ্বে লাল নিশান, বাজাও রে ডঙ্কা বাজাও বিশান, জাগ রে ছাত্র মজুর কিষান, জাগ 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 তোরা জাগ। এ ঝান্ডা ঊর্ধ্বে তুলিয়া লও, জুলুম বাজি আর কেন রে সও, আজও কেন ভাই মুখর না হও, জাগ 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 তোরা জাগ। ডাকিল পথিকে দিকে বিদিকে, ডাকিল পথিকে দিকে বিদিকে, ভাঙিল রে সুখ মেলা, গেল যে খেলার বেলা। বিদায় দাও খেলার সাথী, বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা। সাহিত্যে, সিনেমাতে আনকন্ডিশনাল লাভ এর কথা শুনেছি, তবে তার সত্যি যে কি মানে সেটা গোপানদাকে দেখে বুঝেছি। একজন মানুষ তার জীবনের প্রতিটি কণা দিয়ে আমাদের ভালোবেসেছে, কখনো রাগ অভিমান প্রকাশ করেনি আমাদের কাছে। আমরা যা করেছি তা শুধু মেনে নেয়নি, উদযাপন করেছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। গোপানদাকে দেখে আমার সেটাই মনে হতো। আমরা ছোটবেলা কি করতাম না তো, আমরা কবিতা বলতাম এরকম লিখতাম, দ দ লাগে কি করে বাংলা জানো তো? এইভাবে দ লিখি তো,
আর ওটা দয়ের হইল মাথা ব্যথা। বায়ের হলো মাথা ব্যথা, শূন্য এলো দেখতে, শূন্য এলো দেখতে। 22 জন কবিরাজ ঠেঙা দিল বসতে, পিঠের মধ্যে দেখে কেউচ্ছা, পিঠের মধ্যে দেখে কেউচ্ছা, একটানে হয়ে গেল কেউচ্ছা। এটা আমরা ছোটবেলা বলি। নয়ন তোমার পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার, কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে। জানি আমি তোমায় পাব নিরন্তর, লোক লোকান্তরে যুগে যুগান্তর, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমার পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। রোজ বিকেল 5:30 নাগাদ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, ভুতুম তোমায় 10 PM নাগাদ ফোন করব। তার উত্তরে তৎক্ষণাৎ ফোন বা একটা মেসেজে লিখে জানাতাম, দাদাই আমি বাড়ি ফিরে ফোন করছি। গত 4 বছর দাদাইয়ের সাথে আমার রোজকার নিয়ম এই 10 PM এর ফোন। জার্মানি আসার পর আমার বিকেলবেলায় আর দাদাইয়ের রাতে হতো আমাদের কথা। হোয়াটসঅ্যাপে দিনের অন্যান্য সময়েও আসতো যেত মেসেজ, গান, ভিডিও, ছবি। রোজকার খাওয়া দাওয়া, ক্লাস কেমন চলছে, শরীর কেমন আছে বাইরে এই হোয়াটসঅ্যাপ রোজনামচায় উঠে এসেছে আরও অনেক কথা। কোথাও বেড়াতে যাচ্ছি এই খবরটা জানালে ঠিক সময় মতন আসতো দাদাইয়ের রিমাইন্ডার, উপদেশ এবং সাবধানবাণী, সব গুছিয়ে নিয়েছো তো? ল্যাবে এক্সপেরিমেন্টে দেরি হচ্ছে এটা হোয়াটসঅ্যাপে লিখে জানালে দাদাইয়ের প্রশ্ন, আমার ঝিঝি ধরার অভিযান অথবা ইঁদুর কাটার অভিযান কেমন চলছে। যেদিন পিএইচডির ইন্টারভিউ দিতে প্রথম এলাম গোটিঙ্গেন, সেদিন বিকেলে বাড়ি ফোন করে আর বন্ধুদেরকে ফোন করে বললাম ইন্টারভিউর কথা। সবার প্রথম প্রশ্ন ছিল, কেমন হলো, ভালো তো, ভালো করে সব বলেছিস তো? দাদাইয়ের প্রথম প্রশ্ন, ল্যাবের লোকজনদের তোমার কেমন লাগলো? অনেক বছর এদের সাথে কাজ করতে হবে, তাই ওরা কেমন সেটা বুঝে নাও ভালো করে। তারপর যতবার কেউ আমায় ল্যাব এনভায়রনমেন্ট প্রসঙ্গে জিজ্ঞেস করেছে, আমার মনে পড়েছে দাদাইয়ের সেই প্রশ্নটা। অনেক সময়ই কলেজের কোনো অনুষ্ঠান বা কনফারেন্সের ব্যস্ততায় রোজ ঠিক সময় মতন ফোন করা হয়নি। তারপর ফোন করে সে কথা বললে দাদাইয়ের হাসি ভরা গলায় বলল, তাতে অসুবিধা কি সোনা, এইসব অনুষ্ঠানে ইনভার্ট থাকাটাই তো ভালো। আমি তো বাড়িতেই থাকি, তুমি আমাকে এনি টাইম ফোন করতে পারো। আমাদের এই হোয়াটসঅ্যাপ রোজনামচা এখন স্ক্রিনশট হয়ে সযত্নে রাখা থাকলো। রোজ রাতে ঠিক 10টার সময় গোপানদার ফোন আসতো। ফিজিক্সে পড়েছি ইউনিভার্সাল কনস্ট্যান্টের কথা। গোপানদাকে দেখে তার মানেটা প্রথম বোধগম্য হলো। আমার বন্ধুরা ঠাট্টা করে বলতো, গোপানদার ফোনের সাথে ঘড়ির কাঁটা মিলিয়ে নেওয়া যায়। কথাটা নেহাত মিথ্যে নয়। পৃথিবীর যে প্রান্তেই থাকি ফোন ঠিক বেজে উঠত আর আমি শুনতাম,
আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, তোমারই উপর করিনু নির্ভর, তোমা বই কারো জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। গোপানদার সাথে যে কোনো বিষয় নিয়ে কথা বলা যেত। কলেজে যখন প্রথম প্রেম শুরু হয়েছে, গোপানদা চুপি চুপি মাকে বলেছিল ওর যখন মনে হবে আমাকে বলবে। তাই নিয়ে কত কথা, কত হাসাহাসিও হয়েছিল পরে গোপানদার সাথে। গোপানদার ব্যক্তিত্ব ছিল পাহাড়ের মতন, তবে হিম শীতল আর রুক্ষ নয়। শরতের আমেজে যে পাহাড়ের নরম ঘাসে শুয়ে রোদ গায়ে মেখে নেওয়া যায়, সেই রকম। সেই আরাম, সেই সাপোর্ট, সেই সেন্স অফ সিকিউরিটি আর কারোর থেকে পাওয়া সম্ভব নয়। গোপানদার সমুদ্রের মতো ভালোবাসার কতটুকুই বা ফেরাতে পারলাম? তবে গোপানদা সেটা চায়ও নি, তাই তো আনকন্ডিশনাল। সেই সমুদ্রের ঢেউয়ে পা ডুবিয়েই আমার সারাটা জীবন কেটে যাবে। গোপানদা যে আর নেই, আর যে রাত 10টায় ফোন আসবে না, আর যে কেউ বলবে না তুমি সুস্থ থাকো, নিরাপদে থাকো, তোমার যেন কোনোদিন কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধে না হয়, এটা এখনো ঠিক মাথায় ঢোকেনি। তবে এটুকু প্রার্থনা করি যে গোপানদা, জীবনে আর কিছু পারি না পারি, যেন তোমার মতো মানুষ হতে পারি। আশীর্বাদ করো যেন তোমার স্মৃতি সারা জীবন বুকের মানিকের মতন আগলে রাখতে পারি। তুমি যেখানেই আছো ভালো থেকো। হ্যাঁ শোনাও গোপাল, পাট্টুকুণ্ড সন্তান মানিক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ঠিক আছে শোনা, কালকে তো দেখা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছাড়ি তাহলে। হ্যাঁ। হ্যাঁ।